আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রসঙ্গ হচ্ছে আমাদের এই মুহূর্তে হট অ্যান্ড ভাইরাল টপিক হচ্ছে আপনার ভিপি নূর। তো ভিপি নূর সম্পর্কে আপনারা জানেন যে আহ, গত কয়েকদিন আগে তার উপরে যে হামলা হয়েছে ডাকসু ভবনে, ভিপি নূর সহ অনেকের উপরেই। তো এই হামলার পরে তিনি আপনার ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে তিনি আসলে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘ একটা সময়। তো চিকিৎসার পরে আপনার যদিও তাকে গত শনিবারে, মানে আজকে যখন আমি ভিডিও আপলোড করছি সেটা হচ্ছে মঙ্গলবার, সরি বুধবার। তো শনিবারে তাকে আসলে আপনার হসপিটাল থেকে রিলিজ দেওয়ার জন্য আপনার হসপিটাল কর্তৃপক্ষ চেয়েছিল। তো ওই মুহূর্তে ভিপি নূর তিনি আসলে রিলিজ নিতে চাননি। তিনি তার বলেছিলেন যে কনুইতে ব্যথা আছে বা পাঁজরে ব্যথা অনুভব করছেন, এই কারণে পরবর্তী সময় ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের যারা ওনার চিকিৎসার দায়িত্বে ছিলেন মেডিকেল টিম, তারা তাকে আরো লম্বা সময় থাকার জন্য বলে, আরো 2-3 দিন সময়। তো অবশেষে 31শে ডিসেম্বর বেলা 12টা 20 মিনিটে তাকে হসপিটাল থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়। হসপিটালের যে কি বলা হয়, যিনি পরিচালক আছেন প্লাস হচ্ছে যে ডাক্তারের টিম আছেন, তারা বলেছেন ভিপি নূর এখন টোটালি সুস্থ, তিনি আসলে রিলিজ নিতে পারেন। তো তার সাথে আরো 3জন গুরুতর অবস্থায় আহত ছিল। এর মধ্যে ফারাবির অবস্থা আপনারা জানেন যে আইসিইউতে ছিল, লাইফ সাপোর্টে। তো ফারাবির অবস্থা আলহামদুলিল্লাহ, ছেলেটা এখন সুস্থ আছে। তো ফারাবি এখনো হসপিটাল রয়ে গেছে। তো ভিপি নূর সহ আরো 2জনকে, টোটাল 3জনকে রিলিজ আপনার গতকালকে দেওয়া হয়েছে। এখন এই রিলিজ দেওয়ার পরে ভিপি নূরের যে বক্তব্যগুলা, সেখান থেকে নতুন আরেকটা জায়গা আপনার এখানে আলোচনার জন্য চলে এসেছে। আপনারা জানেন যে হসপিটালে থাকা অবস্থায় ভিপি নূর সহ 29 জনের নামে আপনার আইসিটি আইনে একটা মামলা দায়ের করা হয়। আর ওই মামলা দায়ের করেন আপনার ঢাকা ইউনিভার্সিটিরই একজন ছাত্র, যার নাম হচ্ছে সাব্বির। তিনি হচ্ছেন একটা হলের স্টুডেন্ট। তো তিনি ওইখানে যেই দাবিটা করেছিলেন যে ভিপি নূর সহ এখানে তার কিছু যারা সহপাঠী আছে, তারা সকলে মিলে আপনার এখানে কয়েকজনের উপরে অত্যাচার করে, চুরি করে রুমে, প্লাস হত্যা চেষ্টা চালানো হয়। তো সেই আইনে মামলাটা কিন্তু হয়ে গেছে। আর আমি আর একটা লাস্ট ভিডিও ছিল যে হাসপাতালে থেকে ভিপি নূর কেন মামলা খেয়েছে, যারা দেখেননি দেখে নেবেন। তো সেই মামলাতে আপনার ভিপি নূর যেটা বলেছেন আর কি, তার প্রসঙ্গ হচ্ছে যে তাকে আসলে অ্যারেস্ট করার জন্য তড়িঘড়ি করে আপনার হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। তিনি আসলে এখনো সম্পূর্ণভাবে সুস্থ নন। তিনি তার পাঁজরে ব্যথা অনুভব করেন, তার কনুইতে ব্যথা অনুভব করেন, নিঃশ্বাসে একটু সমস্যা হচ্ছে, শারীরিকভাবেও তিনি দুর্বল। ইভেন তিনি এখানের যারা কি বলা হয় যে চিকিৎসক কমিটি আছেন, তাদের ব্যাপারেও একটু সন্দেহ পোষণ করেছেন। তিনি বলেছেন যে আমাকে আসলে সম্পূর্ণ সুস্থ করা হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা তিনি একটু সন্দেহ পোষণ করেছেন। আর সেকেন্ড হচ্ছে, তাকে এই রিলিজ দেওয়ার যে কারণটা তিনি এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে ওই আইসিটি আইনে যে মামলাটা করা হয়েছে, মেবি এটা আপনার 25 তারিখ মামলাটা দায়ের করা হয়েছিল। তো সেই মামলাটা কিন্তু অলরেডি সাবমিট করা হয়েছে, এটা আপনার কোর্টে প্রসিডিং অবস্থায় আছে। এখন ওই মামলায় হয়তো ভিপি নূরকে আপনার অ্যারেস্ট করা হতে পারে। আর অ্যারেস্ট করতে হলে তিনি যেহেতু হসপিটালে ভর্তি অবস্থায় আছেন, তাকে ওইখান থেকে অ্যারেস্ট করা যাবে না। সেই কারণে তাকে আসলে হসপিটাল কর্তৃপক্ষ রিলিজ করে দিয়েছে, যাতে তাকে অ্যারেস্ট করতে সুবিধা হয়। তো এখানে আরেকটা বিষয় আছে, তিনি আরেকটা বিষয় বলেছেন যে আপনারা জানেন যে ভিপি নূর ডাকসুর ভিপি। তো ডাকসুর যেই নির্বাচনী মেয়াদকাল ছিল, এটা কিন্তু আর 3 মাস পরে 1 বছর পরিপূর্ণ হয়ে যাবে। তো নিয়ম অনুযায়ী আপনার ডাকসুর এই নির্বাচন যদিও দীর্ঘ বেশ কয়েক বছর পরে হয়েছে, তো ভিপি নূরের যে আশঙ্কা আগামী নির্বাচনটা 1 বছর ঠিক পরেই হবে, মানে হচ্ছে যে এখন থেকে 3 মাস পরে যখন এই কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে, তখন ভিপি নূরের যে কার্যত যে ক্ষমতা বা তিনি যে ডাকসুর ভিপি হিসেবে, সেখান থেকে কিন্তু তাকে পদত্যাগ করতে হবে। সরি, পদত্যাগ না, মানে এই কমিটির মেয়াদ শেষ হলে তার এই ক্ষমতাটা চলে যাবে যদি নতুন আপনার ইলেকশন হয়ে যায়। তো তিনি বলেছেন যে ওই ইলেকশনের আগে তাকে এখন ছাড়ার মেইন যেটা কারণ, যে আইসিটি আইনে তার নামে যে মামলাটা হয়েছে, সেই মামলায় তিনি যদি অ্যারেস্ট হন, তাহলে ন্যূনতম 2 মাস তার জেল খাটতে হবে। 2 মাস তার জেল খাটতে হবে। ইভেন আইসিটি আইনে যদি তিনি জেলে চলে যান, তাহলে ডাকসুর ভিপি হবার জন্য বা ডাকসুর কোনো নির্বাচনী ক্যান্ডিডেট হওয়ার জন্য যেই গঠনতন্ত্রে যে রুলসগুলো দেওয়া আছে, সেইখানে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তার মানে হচ্ছে যে তাকে আগামীবার ডাকসু থেকে সরানোর জন্য এটা হয়তো সরকারের একটা প্রচেষ্টা। আর এইখানে তিনি সরাসরি ছাত্রলীগের যিনি আপনার সভাপতি আছেন এবং সেক্রেটারি আছেন সঞ্জিত এবং সাদ্দাম, তাদেরকে তিনি বলেছেন যে
এটা হচ্ছে যে তাদেরই একটা পরিকল্পনার অংশ বা এটার সাথে সরকার হয়তো সংশ্লিষ্ট আছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন যে 29 তারিখে তার উপরে যে হামলা হয়, মানে লাস্ট 22শে ডিসেম্বর মেবি, তার উপরে যে হামলা হয় সেখানে সঞ্জিত দাস আর হচ্ছেন যে আপনার এই যে সাদ্দাম, তারা সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে ভিপি নূরকে মারধর করে। আর হচ্ছে যে তার যে ভাই, তিনি এখন ভাই বলতে মেবি সহপাঠী আমিনুর, তাকে পিস্তলের বাট দিয়ে মারে এবং 3 তলা থেকে তাকে ফেলে দেয়, যার কারণে আমিনুর সহ সবাই গুরুতর অবস্থায় আছে। তো এই হচ্ছে আপনার টোটাল অবস্থা, যেটা তিনি গতকালকে হসপিটাল থেকে বের হওয়ার পরে গণমাধ্যমে তিনি তার যে সংশয়গুলা তিনি প্রকাশ করেছেন। সর্বপ্রধান সংশয় হচ্ছে যে তিনি এই মুহূর্তে হতে পারেন। তো এখন যদি এই মুহূর্তে আসলে ভিপি নূর অ্যারেস্ট হয়, তাহলে বাংলাদেশের যে সাধারণ মানুষ আছে বা যারা ধরেন আওয়ামী ঘরানার রাজনীতির বাইরে রাজনীতি করে, তাহলে তাদের মধ্যে সবচেয়ে বড় যেটা আওয়ামী লীগের জন্য বা সরকারের জন্য যেটা একটু নেগেটিভ হবে আমার দৃষ্টিকোণ থেকে, যে সরকার ভাববে যে আগামীতে যে ডাকসুর নির্বাচন আছে সেটাতে যাতে ভিপি নূর অংশগ্রহণ করতে না পারে অথবা তিনি যাতে আবার পুনর্নির্বাচিত হতে না পারেন, সেইটার ভয়ে হয়তো সরকার এই ধরনের সিদ্ধান্ত বা এই মামলাটাকে খুব দ্রুত প্রসিডিং করিয়ে হয়তো তাকে অ্যারেস্ট করাচ্ছে। তো আমার মতে এটা আসলে এখন আইন সম্পর্কে তো আসলে কথা বলতে গেলে খুব সাবধানেই বলতে হয়। এখন যদি এটা সত্য মিথ্যা এটা কোর্টে যাবে, তারপর সেখানে এটা মানে জাস্টিফাই হবে যে আসলে ঘটনা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, সেটা কোর্টের হাতে ফাইসালা। তবে বাংলাদেশের মানুষের এই মুহূর্তে এই ধরনের ফাইসালার উপরে খুব বেশি ভরসা নেই। কারণ ভিপি নূর এই মুহূর্তে সরকারের জন্য, অনেকেই বলেন, আমি গত 3-4 দিন আগে একটা পত্রিকা দেখলাম, অনলাইন পত্রিকা, যদিও এইসব খবরের কোনো ভ্যালু থাকে না, তারপরেও যে ডক্টর কামাল হোসেন ফখরুল ইসলামের জায়গায়, বিএনপির যিনি এখন দায়িত্বশীল আছেন, ফখরুল ইসলামের জায়গায় নূরকে চাচ্ছেন। এরকম নানান ধরনের মুখরোচক গল্প আসলে নানান পত্রিকাগুলো থেকে আসছে। তো এরকম পত্রিকা থেকে তার উপর আপনারা জানেন যে লাস্ট একটা মেসেঞ্জার চ্যাটিং ফাঁস হয়েছে, যেটাতে দেখা গেছে যে ভিপি নূর, তারেক রহমান, ডক্টর আসিফ নজরুল এবং কি ওই যে মান্না সাহেব, তাদের 4 জনের একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়েছে। তো আমি এটার এখনো আর কোনো লাস্ট আপডেট পাইনি যেটা সত্য না মিথ্যা। তো এটা আসলে যেরকম হয়েছে, এরপরে অনেক ট্রল ধরনের এরকম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চ্যাটিং বের হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আর বিপিন সহ অনেকে মিলা বলতেছে ছাত্রলীগের শেষ করে দিবে এরকম। তো এটা আসলে মানুষের কাছে জাস্টিফাই হওয়া দরকার। আর যখন এই বিষয়গুলো জাতীয় পত্রিকাগুলো আসে, তো এরকম নানান কারণে একদম সাধারণ একটা বাচ্চা ছেলেরও চিন্তা এই মুহূর্তে যে ভিপি নূর আসলে সরকারের জন্য খুব বড় একটা কি বলা হয় যে বিস্ফোরা এরকম টাইপের একটা অবস্থানে তিনি চলে গেছেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশের মাঠের রাজনীতিতে আমরা সবাই এটা 100% জানি যে বিএনপি এবং জামায়াত যারা আছেন তারা খুব স্ট্রং না। সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট স্ট্রং। সোশ্যাল মিডিয়াতে আপনি ঢুকলেই মনে হবে যে আপনার বিএনপির শক্তি, যে সামর্থ্য, সেটা প্রকাশ দেওয়া যায়। আপনি যদি সোশ্যাল মিডিয়ার খবরগুলো দেখেন, শেয়ার, কমেন্ট বা তাদের অবস্থান আমার বিভিন্ন কমেন্টের মাধ্যমেও চলে আসে, তো সেখান থেকে বোঝা যায়। কিন্তু মাঠের রাজনীতিতে বিএনপির অনুপস্থিতি যেটা, সেটা খুব স্পষ্ট। আর এটার পিছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কারণ নেতাকর্মীরা আতঙ্কে আছেন, ভয়, গ্রেপ্তার, তারপর হচ্ছেন যে নানান মামলা হামলা এগুলার কারণে। তো যখন একটা মানে কি বলা স্থিতিশীল পরিবেশ ছিল, এক ধরনের বিএনপি জামায়াতের অস্তিত্ব নাই ছিল, ঠিক ওই মুহূর্তে ভিপি নূর সাহেব তিনি আসলে যেই জায়গা থেকে একটা রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে যখন এই আন্দোলনটা শুরু করেছেন বা সরকারের বিরুদ্ধে খুব স্ট্রংলি অবস্থান নিয়েছেন, যে বিরুদ্ধে বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি যে সরকারের নানান দুর্নীতি অপকর্ম সম্পর্কে যেগুলো পত্রিকাতে আসে, এখন ওই রকম সাহস বা দুঃসাহস এই মুহূর্তে দেখানোর মতন ভিপি নূর ছাড়া আপাতত বর্তমানে ফিল্ডে কিন্তু কেউ নাই। যার কারণে আপনার ভিপি নূরকে যে সাপোর্টিং এর অংশটা, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন ভিপি নূরকে যে সাপোর্টিং করে, এখানে শতকরা 98% হচ্ছে বিএনপি এবং জামায়াতের যারা আছেন সোশ্যাল মিডিয়াতে, আর 2% আছেন আমাদের মতন ফ্লোটিং, যেটা ভালো সেটার প্রশংসা করি, দল যারই হোক, এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, বাট 98% সাপোর্ট তিনি পাচ্ছেন। যার কারণে সরকারের একটা ধারণা বা ওই যে মেসেঞ্জার চ্যাটিংটা সামনে আসছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, তবে এটা বিশ্বাসযোগ্যতা খুবই কম। তো এগুলোর কারণে সরকার হয়তো ভিপি নূরের উপরে কিছুটা তো চটছে, এটা বোঝাই যায় প্র্যাকটিক্যালি। আর যার কারণে ভিপি নূরকে এই মুহূর্তে হয়তো অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আমি যতটুকু বুঝি হয়তো হয়ে যাবে, হয়তো তিনি অ্যারেস্ট হয়ে যাবেন। পরবর্তীতে কোর্টের ফাইসালা হবে সত্য মিথ্যা। তবে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কোর্টের ফাইসালার প্রতি খুব বেশি যে ভরসা আছে সেটা কিন্তু বোঝা যায় যে নাই, সেটা কিন্তু নাই। কারণ বিভিন্ন সময় আমাদের কোর্টের যে বিতর্কিত রায়গুলো হয় সেগুলোর ব্যাপারে সাধারণ মানুষ কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা বুঝতে পারে, তারপরেও আইনের ব্যাপারে কথা বলতে গেলে ভাই খুব সাবধান হইয়া বলা লাগে, কারণ আমাদের বিদেশে সিটিজেন নাই। আর দেখা গেছে যে
মানহানি মামলা অথবা আদালত নিয়ে কথা বলার জন্য নানান ধরনের ঝামেলা হইতে পারে, বিপদে পড়লে আসলে কেউ নাই পাশে, সেই কারণে অনেক ব্যালেন্সলি কথা বলতে হয়। কারণ আমিও মানুষ, আমারও মাইরের ভয় আছে, কিলের ভয় আছে, তারপর প্রাণহানির ভয় আছে, এই কারণে। তো যাই হোক, আপনি কি ভাবছেন যে এই মুহূর্তে সরকার ভিপি নুরের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে, কি অ্যারেস্ট হবে নাকি হবে না, অথবা এই অ্যারেস্ট যদি হয় সেটার পিছনে কি আসলে সামনে যেই ডাকসুর নির্বাচন আছে সেটাকে কেন্দ্র করে, নাকি না ভিপি নুরকে আসলে থামানোর জন্য? তো আপনার মন্তব্য আপনি লিখতে পারেন কমেন্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।